গুড ইভিনিং বয়েজ। এখন ক্লাস 9-এর পোয়েম দ্য নর্থ শিপ আলোচনা করব। দ্য নর্থ শিপ ফিলিপ লার্কিনের লেখা একটা পোয়েম। ফিলিপ লার্কিন ছিলেন ইংল্যান্ডের একজন আধুনিক পোয়েট এবং নভেলিস্ট। তাকে ইংল্যান্ডের মুভমেন্ট পোয়েটও বলা হয়। ইংল্যান্ডে কবিতায় রোমান্টিসিজমের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে যোগদানকারী কবিদের মধ্যে এই ফিলিপ লার্কিন ছিলেন অন্যতম। ফিলিপ লার্কিন প্রথম দিকে যখন লেখালেখি করেছেন, মানে প্রথম দিককার যে কবিতা এবং উপন্যাসগুলো, সেগুলো তিনি একটা ছদ্মনামে লিখেছিলেন। সেই ছদ্মনামটা ছিল ব্রুনেট কোলম্যান ছদ্মনামে তিনি প্রথমে লেখালেখি করতেন। এই লার্কিনকে বলা হয় পেসিমিস্টিক পোয়েট, অর্থাৎ নৈরাশ্যবাদী কবি। তার কবিতাতে অনেক জায়গাতেই অন্ধকার, দুঃখ, বিষণ্ণতা, মৃত্যুর ধ্বনি ইত্যাদির উল্লেখ পাওয়া যায়। এই যে নর্থ শিপ আমরা পোয়েমটা পড়ব এখন, এটা নেওয়া হয়েছে লার্কিনের প্রথম পোয়েট্রি কালেকশন থেকে। যে পোয়েট্রি কালেকশনটার নাম ছিল একই নাম, দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ নামক একটা কালেকশন অফ পোয়েমস বা কবিতা গুচ্ছ, সেখান থেকে দ্য নর্থ শিপ নেওয়া হয়েছে। এবারে পোয়েমটা পড়ছি, এটা লাইন বাই লাইন শোনো এবং শুনে বোঝার চেষ্টা করো। I saw 3 ships go sailing by, over the sea, the lifting sea. আমি 3টি জাহাজকে পাল তুলে রওনা দিতে দেখেছিলাম। কোথায় দেখেছিলাম? ওভার দ্য সি। তারা কোথায় রওনা দিয়েছিল? ওভার দ্য সি, দ্য লিফটিং সি। লিফটিং সি মানে উত্তোলনকারী সমুদ্র, যে সমুদ্রের জলটা অনেক উঁচু হয়ে গেছে, অর্থাৎ সমুদ্রে যখন জোয়ার থাকে সেই সময় জলস্তরটা অনেক উঁচু থাকে, তাকেই বলা হচ্ছে লিফটিং সি। জোয়ারের সময় 3টি জাহাজ পাল তুলে রওনা দিয়েছিল। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। তখন সকালের আকাশে বাতাস জেগেছে, অর্থাৎ বেশ বায়ুপ্রবাহ হচ্ছে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগড মানে হচ্ছে পালতোলা ও রশি খাটানো। পালতোলা জাহাজের দড়ি টড়ি ইত্যাদি খাটিয়ে রেডি হওয়া। একটা জাহাজকে, এই 3টের মধ্যে একটা জাহাজকে বেশ দীর্ঘকালীন যাত্রার জন্য এরকম পাল তুলে এবং রশি খাটিয়ে রেডি করা হয়েছিল। দেখা যাচ্ছে 3টে জাহাজের মধ্যে একটা জাহাজকে বেশ শক্তপোক্ত পাল এবং রশি দিয়ে রেডি করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে এটা অনেক দিনের জন্য যাত্রা করছে। এই জাহাজটা সমুদ্রে দীর্ঘদিন থাকবে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটি পশ্চিম দিকে রওনা দিল, পশ্চিম দিকে বা পাশ্চাত্যের দিকে, পাশ্চাত্যের কোনো দেশে যাবে। ওভার দ্য সি, দ্য রানিং সি। এই সমুদ্র, এই চলমান সমুদ্র, দুরন্ত সমুদ্রের উপর দিয়ে সে পশ্চিম মুখে রওনা দিল।
অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, তাকে বাতাস ধারণ করলো। পজেস মানে ধারণ করা, বা তার পালে বাতাস লাগলো। উইন্ড ওয়াজ অল পজেসড, সে যেমন পাল খাটিয়েছিল, ভালো বাতাস পেল পালে। জাহাজ পালে ভালো বাতাস পাওয়া মানে সে এবার দ্রুত গতিতে ছুটবে। পালে অনুকূল বাতাস পেলে পরে জাহাজ দ্রুত গতিতে ছোটে। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, সেই বাতাস এই জাহাজকে কোথায় নিয়ে গেল? একটি ধনী দেশে নিয়ে গেল। সে পশ্চিম দিকে রওনা দিয়েছিল, পাশ্চাত্যের দিকে। এবং তোমরা জানো পাশ্চাত্যের দেশগুলো বেশিরভাগই ধনী দেশ। ইউরোপ মহাদেশ এবং আমেরিকা মহাদেশের, ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের যে দেশগুলো, এগুলো পাশ্চাত্যের দেশ, ধনী দেশ। এই জাহাজটি একটি ধনী দেশে উপস্থিত হলো। এটা একটা বাণিজ্য জাহাজ। ফলে বুঝতেই পারছো যে যে জাহাজ ধনী দেশে উপস্থিত হয়েছে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, আর দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে বা পাশ্চাত্যের দেশের দিকে, প্রাচ্যের দেশের দিকে রওনা দিল। পূর্ব দিকের দেশ মানে প্রাচ্যের দেশ। প্রথম জাহাজটি রওনা দিয়েছিল পাশ্চাত্যের দিকে, দ্বিতীয় জাহাজটি রওনা দিল প্রাচ্যের দিকে। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, কম্পমান সমুদ্রের উপর দিয়ে। সমুদ্রের জল, তাতে ঢেউ আছে, ফলে কম্পনও আছে, তাই বলা হয়েছে কোয়েকিং সি, কম্পমান সমুদ্র। কম্পমান সমুদ্রের উপর দিয়ে সে প্রাচ্যমুখী হলো, পূর্বমুখী হলো। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, তাকে বাতাস কি করলো? মানুষ যেমন পশুকে শিকার করে, বাতাসও তাকে শিকার করলো। শিকার করলো মানে সে বেশ জোরালো বাতাসের মধ্যে পড়লো। সেই বাতাসটা কিন্তু অনুকূল বাতাস না, তাকে এগিয়ে দিচ্ছে না। যেমন পশ্চিমমুখী জাহাজটা অনুকূল বাতাস পেয়েছিল, বাতাস তাকে দ্রুত গতিতে এগিয়ে দিয়েছিল তার গন্তব্যের দিকে। এই পূর্বমুখী জাহাজটা যে বাতাস পেল, সে বাতাস কিন্তু অনুকূল বাতাস নয়, সে তার যাত্রার পথে বিঘ্ন ঘটাচ্ছে। বাতাস অনুকূল হলে যেমন জাহাজকে দ্রুতগামী করে, তেমনি বাতাস প্রতিকূল হলে জাহাজের চলার পথে বিঘ্ন ঘটে। তাই পূর্বমুখী বা প্রাচ্যমুখী জাহাজের এই বিঘ্ন ঘটল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, অ্যাঙ্কর মানে নোঙর দিয়ে আটকানো। জাহাজ নোঙর করে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। নোঙর মানে লোহা দিয়ে তৈরি বড়সড় একটা ভারী জিনিস, দড়ি দিয়ে বাঁধা থাকে, ওটাকে জলে নামিয়ে দেয়, ওটা জলের নিচে গিয়ে যে মাটি রয়েছে তাতে আটকে থাকে, ফলে জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই পূর্বমুখী জাহাজকে প্রতিকূল বাতাস নোঙর করতে বাধ্য করলো। কারণ প্রতিকূল বাতাস কি করে? জাহাজকে উল্টো দিকে নিয়ে যাবে। যদি নোঙর করে তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে, না হলে তো সে উল্টো দিকে যাবে। তাই সে বাধ্য হলো নোঙর করতে, তাকে নোঙর করালো। ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে বন্দি দশা। এই বাতাস যতক্ষণ জোরালো থাকবে ততক্ষণ এই জাহাজকে নোঙর করে এক জায়গায় দাঁড়িয়েই থাকতে হবে, সে আর এগোতে পারবে না। এই গেল দুই জাহাজের কথা। এক জাহাজ ভালো বাতাস পেল, পশ্চিম দিকে দ্রুতগতিতে চললো, এক ধনী দেশে উপস্থিত হলো, এই জাহাজের ভাগ্য ভালো। আর পূর্বমুখী জাহাজ, তার ভাগ্য ভালো না, সে প্রতিকূল বাতাসের মধ্যে পড়েছে, তাকে ওখানে অনেকক্ষণ আটকে থাকতে হয়েছে। এবার যত বেশি সময় সে আটকে থাকবে কি হবে? জাহাজের তো একটা খরচ আছে, জাহাজ চালানোর খরচ আছে। এই যে এতজন নাবিক, খালাসি ইত্যাদি অনেকে রয়েছে, তাদের দৈনিক খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ আছে। তাই সব মিলিয়ে, এবং তাকে সে তো ব্যবসা করতে যাচ্ছে, যে দেশে যাচ্ছে তার পৌঁছতে দেরি হবে, দেরি হলেও ব্যবসায় লোকসান হবে। তোমরা জানো অনেক জিনিস থাকে কাঁচামাল, যেগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। সময় মতো যদি সে তার ব্যবসার জায়গায় পৌঁছতে না পারে তাহলে ওই জিনিসগুলো নষ্ট হবে, তার ব্যবসায় ক্ষতি হবে। যাক, এই দুটো জাহাজ একটা লাভের দিকে চললো, একটা লোকসানের দিকে চললো। তৃতীয় জাহাজের কি হলো?
দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটি চলল উত্তরের দিকে, উত্তর মুখে চলল। ওভার দ্য সি দ্য ডার্কেনিং সি, সে সমুদ্রের উপর দিয়ে চলল যে সমুদ্র ছিল ডার্কেনিং, অর্থাৎ অন্ধকার 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 হয়ে আসছে। সে উত্তরে যত যাচ্ছে, যত সময় যাচ্ছে, ততই দেখছে অন্ধকার। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস উত্থিত হলো না, কোনো বাতাস এই জাহাজের কাছে এলো না, না অনুকূল বাতাস না প্রতিকূল বাতাস। যেমন পশ্চিমমুখী জাহাজটি অনুকূল বাতাস পেয়েছিল, পূর্বমুখী জাহাজটি প্রতিকূল বাতাস পেয়েছিল, উত্তরমুখী জাহাজটি কিন্তু কোনো বাতাসই পেল না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, এই জাহাজের পাটাতন, ডেক মানে পাটাতন, পাটাতন কুয়াশায় আচ্ছন্ন হলো। ফ্রস্টি, শোন ফ্রস্টিলি, অর্থাৎ পাটাতন ঝলমল করছে কুয়াশার মধ্যে, সে পেল কুয়াশা। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, উত্তরের আকাশ ক্রমশ যেন উঁচু হয়ে যাচ্ছে। তোমরা দেখবে কোথাও দাঁড়িয়ে কোনো মাঠের পাড়েও যদি দাঁড়াও, মনে হবে মাঠের ওপারে আকাশটা যেন মাটির সঙ্গে মিশে গেছে। এই কাল্পনিক রেখাটাকেই বলা হয় দিগন্ত রেখা। এবার তুমি এগোতে থাকো, মনে হবে আকাশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়েছিল, সেখানে পৌঁছাও, দেখবে ওখানে আকাশ মাটির সঙ্গে মিশে যায়নি, মনে হয় যেন আকাশের উচ্চতা বেড়ে গেল। তেমনি উত্তরের আকাশ ক্রমশ উঁচু হতে লাগলো এবং কালো। আগেই বলা হয়েছে যে সে যত উত্তরে এগোচ্ছে ততই সে অন্ধকার দেখছে, কালো দেখছে। যত আরো এগোতে লাগলো ততই সে আকাশকে আরো কালো দেখছে, মানে একটা ভয়ঙ্কর চেহারা আকাশের। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এখানে সমুদ্র হচ্ছে গর্বিত সমুদ্র, অহংকারী সমুদ্র, যে সবাইকে গ্রাস করতে পারে। সমুদ্রের অনেক ক্ষমতা, অনেক জায়গায় সমুদ্র অনেককে গ্রাস করে নেয়। তোমরা বারমুডা ট্রায়াঙ্গেলের নাম হয়তো শুনেছ। সেখানে সমুদ্রে যা যায়, সে জাহাজ এরোপ্লেন যাই হোক, তাকে সমুদ্র গ্রাস করে কোথায় পাঠিয়ে দেয় তার হদিশ কেউ পায় না। এই উত্তরের সমুদ্র হচ্ছে সেরকম ভয়ঙ্কর সমুদ্র, সে গর্বিত সমুদ্র। আনফ্রুটফুল সি, অর্থাৎ নিষ্ফলা সমুদ্র। সেখানে গিয়ে সেই সমুদ্রে কোনো মাছ, কচ্ছপ ইত্যাদিও পাওয়া যায় না, কোনো ঝিনুক পাওয়া যায় না। ঝিনুক পাওয়া গেলে মুক্ত পাওয়া যেতে পারে, তাও পাওয়া যায় না। আনফ্রুটফুল, নিষ্ফলা বা অনুর্বর সমুদ্র। ওখানে গিয়ে কারো কোনো লাভ হয় না, বরং সে বিপদে পড়ে। উত্তরের জাহাজটি সেই জায়গায় গেল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এরপরে কি হলো? তিন জাহাজের পরিণতি কি হলো? তিনটি জাহাজ তো তিন দিকে গেল, পরে কি ঘটল? ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। যে জাহাজ দুটো পূর্ব আর পশ্চিমের দিকে গিয়েছিল তারা একসময় ফিরে এলো। বাণিজ্য জাহাজ, দুটো জাহাজই বাণিজ্য করেছে। পশ্চিমের জাহাজ হ্যাপিলি ফিরেছে, আনন্দের সঙ্গে, সুখের সঙ্গে। কেন? তার অনেক লাভ হয়েছে। পাশ্চাত্যের দেশে গেছে, ধনী দেশে গেছে, সে বাণিজ্য করে অনেক লাভ করেছে। আর পূর্বের জাহাজ তো জানো, পূর্বগামী বা প্রাচ্যগামী জাহাজ যেটা, তাকে বাতাস আটকে রেখেছিল, তার ওখানেও কিছু ক্ষতি হয়েছে। তারপরে সে পৌঁছেছে প্রাচ্যের দেশে। প্রাচ্যের দেশ সাধারণত গরিব দেশ, সেখানে গিয়ে তার বাণিজ্যে লাভও হয়নি। সে ফিরেছে আনহ্যাপিলি, দুঃখ নিয়ে ফিরেছে, তার বাণিজ্যে লোকসান হয়েছে। পশ্চিমগামী জাহাজ লাভ করে আনন্দে ফিরেছে, আর পূর্বগামী জাহাজ লোকসান করে দুঃখের সঙ্গে ফিরেছে। দুটোই ফিরেছে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় জাহাজের কি হলো? যে উত্তরের দিকে গেল সে বহু বহু দূরে চলে গেছে। ওয়াইড অ্যান্ড ফার,
বহু দূরে সে চলে গেছে, সে কিন্তু ফেরেনি। ইনটু অ্যান আনফরগিভিং সি, আগেই বলা হচ্ছে এই উত্তরের সমুদ্র হচ্ছে ভয়ঙ্কর সমুদ্র, এই উত্তরের সমুদ্র অহংকারী সমুদ্র, সে হচ্ছে আনফরগিভিং, সে কাউকে ক্ষমা করে না। তার নাগালে যারা পৌঁছায় তাদের সবাইকেই সে বিপদে ফেলে। এই বিধ্বংসী সমুদ্র, সেই সমুদ্রে চলে গেল উত্তরগামী জাহাজটি, তৃতীয় জাহাজটি, তাই সে আর ফিরল না। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, কোনো এক আগুন ঝরানো নক্ষত্রের নিচে সে পৌঁছে গেল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সে আর ফিরতে পারবেও না, সে যেখানে পৌঁছেছে সেখানে গিয়ে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংসের দিকেই চলে গেছে, উত্তরগামী জাহাজ আর ফিরবে না। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, আর এই যে উত্তরগামী জাহাজ আগেই আমরা দেখেছি তার পাল রশি সবই হচ্ছে শক্তপোক্ত, সে দীর্ঘ যাত্রার জন্যই প্রস্তুত হয়েছিল। মানে সে যখন যাত্রা শুরু করে তখনও কিন্তু তার ধারণা ছিল যে সে আর নাও ফিরতে পারে, তাই শক্তপোক্ত ব্যবস্থা করেই সে বেরিয়েছে, যত দূরে যাওয়া যায় গিয়ে দেখি শেষে কি আছে। ঠিক আছে, তাহলে এই যে তিনটি জাহাজের কাহিনী আমরা পড়লাম এই পোয়েমের মধ্যে, এই পোয়েমের তাহলে সার কথাটা কি, আসলে কি নিয়ে আলোচনা করা হয়েছে, এই পোয়েমের অন্তর্নিহিত অর্থ কি? এখানে আলোচনা হয়েছে মানুষের জীবন নিয়ে। এই তিনটি জাহাজ তিন ধরনের মানুষের প্রতীক। পশ্চিমগামী জাহাজ, সে যেসব মানুষেরা জীবনে কিছু লাভ করতে পারে, জাগতিক সম্পদ, অর্থ, ঐশ্বর্য, তাদের প্রতীক। পূর্বগামী জাহাজ, যেসব মানুষ ক্ষতির সম্মুখীন হয়, জীবনে যারা লোকসান বহন করতে বাধ্য হয়, তাদের প্রতীক। অর্থাৎ এরা দুইজনই বাণিজ্য করতে বেরিয়েছিল। তাহলে পৃথিবীর প্রায় সব মানুষ, সব নয় কিন্তু প্রায় সব বলছি, ব্যতিক্রম লক্ষে একজন থাকলেও আছে, তাছাড়া প্রায় সব মানুষই কিন্তু জীবনে কিছু লাভ করতে চায়, পার্থিব সম্পদ, জাগতিক সম্পদ, সুখ, ঐশ্বর্য ইত্যাদি লাভ করতে চায়। এবার লাভ করতে চাইলেই তো হবে না, কারোর ভাগ্য ভালো থাকে সে লাভ করতে পারে, বাণিজ্যেও কারোর ভাগ্য প্রসন্ন সে লাভ করতে পারে, কারো ভাগ্য বিরূপ সে বাণিজ্যে লোকসান করে। এই পশ্চিমগামী জাহাজটি হচ্ছে লাভ করা মানুষদের প্রতীক, আর পূর্বগামী জাহাজটি লোকসানের মুখে পড়া মানুষদের প্রতীক। এছাড়াও কিছু মানুষ আছে, অতি নগণ্য সংখ্যক, বললাম না লাখে একজন হতে পারে, যারা জীবনে লাভ ক্ষতির পরোয়া করে না, যাদের জাগতিক সম্পদ, পার্থিব সম্পদের প্রতি কোনো আকর্ষণ নেই, তারা একটু ভিন্নতর পথে চলে, তারা এমন পথে চলে যেখানে অর্থ সম্পদ লাভের সম্ভাবনা নেই। এই শ্রেণীর গুটিকয় মানুষের মধ্যে কারা রয়েছে? এই শ্রেণীর মানুষের সংখ্যা অতি অল্প। তাদের মধ্যে রয়েছেন ধর্মসাধক, তাদের মধ্যে রয়েছেন বিজ্ঞান সাধক, তাদের মধ্যে রয়েছেন অভিযাত্রী, যারা কুমেরু অভিযান করেছেন, লাভের আশায় করেছেন, নিজের জীবন বাজি রেখে সেই অভিযান করেছেন। তাদের জীবনের মন্ত্র হচ্ছে ওই যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। যারা এভারেস্ট অভিযানে গেছেন তারা কি লাভের আশায় গেছেন? জীবন বাজি রেখে গেছেন। এরকম পৃথিবীর অজানা অচেনা বিপদসংকুল জায়গায় তারা ঝাঁপিয়ে পড়েছেন। এরা হচ্ছেন ভিন্ন পথের পথিক। এই পথিকদেরই প্রতীক হচ্ছে ওই উত্তরগামী জাহাজটি। সে লাভ লোকসানের ধার ধারে না,
সে ভিন্ন পথে চলছে, দেখি ওই পথের শেষে কি আছে। এই জানাটা, এই দেখাটাই হচ্ছে তার কাছে বড় আকর্ষণ, কিছু লাভ করা নয়। তাহলে এই তিনটি জাহাজ তিন শ্রেণীর মানুষের প্রতীক। ঠিক আছে, ভালো করে পড়ো পোয়েমটা, অর্থ সবটা বোঝার চেষ্টা করো। কোশ্চেন অ্যান্সার নেক্সট ডে আলোচনা করো। গুড নাইট।